এখানে অ্যাবাউট হুইচ হি অর শি স্পিক্স ইন টার্মস অফ, খুব ইম্পর্টেন্ট, এটা নোট নিতে পারেন নাও নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। সেটা হচ্ছে যে টার্ম গুলো, যে সেন্টেন্স গুলো রোগী বর্ণনা করে আই দিয়ে, মানে আমি আই মানে আমি দিয়ে যে ইয়েগুলো বর্ণনা, এক্সপ্রেশন গুলো সে দেয়, অল আর জেনারেল সিম্পটম। যেমন আই অ্যাম থার্স্টি, আই অ্যাম স্লিপি, আই হেট কোল্ড, আই হ্যাভ বার্নিং অল ওভার দ্য বডি। আই দিয়ে অর্থাৎ ফার্স্ট পারসন দিয়ে ফার্স্ট যে সিম্পটম গুলো রোগী এক্সপ্রেস করে, দ্যাট ইজ জেনারেল সিম্পটম। ঠিক আছে, এই জেনারেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দ্যাট ইজ মেন্টাল জেনারেল অ্যান্ড ফিজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেল অ্যান্ড physical general. In Kant's general, he includes all things that are predicted of the patient himself, things that modify all parts of the organism and those that relate to the general state. এখানে বলা হচ্ছে যে কেন্ট যে জেনারেলিটিস আমরা যেটা বলি না, এইটুকু মাথায় রাখলেই মোটামুটি কেন্টের জেনারেলটা বোঝা যাবে। আচ্ছা, জেনারেলের দুইটা ভাগ, এটা হচ্ছে মেন্টাল জেনারেল, এটা ফিজিক্যাল জেনারেল। এই পর্যন্ত যা বলা হলো, কার কোনো কোশ্চেন আছে? ইজ দেয়ার এনি কোশ্চেন অর না বোঝার কোনো জায়গা থাকতেই পারে, বলতে পারেন, ক্লিয়ার করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আছে তো কেউ নাকি? তো দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। স্যার খুব চমৎকার করে আজকে এই বিষয়টা উপস্থাপন করেছেন। সেখানে একটা হলো স্যার অবজেক্টিভ যেটা বললেন স্যার, জি স্যার। ওটার মধ্যে কি বললেন নাকি যে এই ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া। জি 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 স্যার, এটা অবজেক্টিভ হানিম্যান স্যারের ল্যাঙ্গুয়েজ অফ হানিম্যান স্যার জি স্যার। এটা। ও আচ্ছা আচ্ছা। তাহলে যদি এখানে এই যে হ্যানিম্যান স্যার যেটা বললেন সাবজেক্টিভ মানে অবজেক্টিভ, ওর মধ্যে কি স্যার আগে যেটা আপনি একটু বললেন যে কনকমিটমেন্ট যেটা আসে এটার মধ্যে এখানে আসবে না? কনকমিটেন্ট অবজেক্টিভে চলে আসবে তখন। না ওইটা স্যার, স্যার এইটা আবার এটা কনফিউজিং। আমরা আসলে এইভাবে যদি ইন্ডিভিজুয়ালাইজেশন মানে একেবারে পার্টিকুলার ইয়ে করতে চাই তাহলে হবে না স্যার। মানে হানিম্যান স্যার জাস্ট দুইটা ইয়েতে নিয়ে এসছেন, এটার ইন ডিটেল যখন আমরা বর্ণনা যাব তখন এর আবার ক্যাটাগরি আসবে, এই আর কি স্যার। তাহলে মাঝখানে কি একটু বলতে পারি স্যার? একটা হ্যাঁ বলেন। রোগী আসলো আর বললো স্যার লিভারের মধ্যে তার পলিপ হয়েছে। আচ্ছা, একই সাথে এই রোগী বলতেছে আমার কিডনির মধ্যে স্টোন হয়েছে। তো আবার না কালকে আসছে স্যার, মাফ করবেন স্যার, কালকে এসে বলছে স্যার তিনি ২২ বছর বয়স মেয়েটার, তিনি তার লিভারের মধ্যে এক ধরনের স্কার ডেভেলপ করছে, স্কার। আবার গল স্টোনে তার একটা পাথর 6.5, আর একটা হলো তার ওভারির পাশে একটা ছোট্ট ডেভেলপ করছে একটা স্কারের মতো। এই ধরনের সিম্পটমকে এই যে ৩ টা এগুলো নিয়ে সব আসলো, সব অবজেক্টিভ সিম্পটম স্যার। তাই নাকি স্যার? জি স্যার। কিভাবে স্যার? অবজেক্টিভ জেনারেল সিম্পটম ওই যে বলা হচ্ছে যে রোগীর ফিজিক্যাল যে ইয়ে হবে চেঞ্জিংটা, দ্যাট ইজ অবজেক্টিভ ফিজিক্যাল চেঞ্জিং স্যার। যেমন ও সোয়েলিং অফ এনি পার্ট অফ দ্য বডি, তাহলে তার স্টোন যে গ্রো করেছে ওটা তো তার তো ফিজিক্যাল বা প্যাথোজেনিক একটা চেঞ্জ, তাই না স্যার? অবস্থা, জি। দ্যাট ইজ অবজেক্টিভ সিম্পটম। এখন স্যার একটা এখন প্রশ্ন হলো স্যার, এই যে স্যার তাহলে সাবজেক্টটা কি হবে স্যার এখানে? সাবজেক্টিভ হবে কি কারণে তার স্টোনটা হয়েছে, অথবা ও তার এর পিছনে কোনো হিস্ট্রি আছে কিনা, বা কি হিস্ট্রি আছে। যেমন স্যার একটা উদাহরণ দেয়, এখানে যেমন বলা হচ্ছে যে আহ, তার সেন্সেশনটা কি এই জায়গায়, তার পার্সোনাল সেন্সেশনটা কি, তার ডিজায়ার কি, তার অ্যাভারশন কি, তার মেমোরি বা ড্রিমস কি রকম, ঠিক আছে, এইগুলো। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আর স্যার এখানে প্রায় আমি বললাম না স্যার, আজকে 50-60টা সিমটমের ক্যাটাগরি আছে। ওই
যেমন আমরা যত সিম্পটমে আলোচনা করি, যেহেতু হানিম্যান স্যার এটা আলোচনা করেছেন, সুতরাং সবকিছুই কিন্তু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এর ভিতরে আসবে। জাস্ট ক্লাসিফাই করতে পারাটাই আমাদের মানে ইম্পর্টেন্স। আর এমনি আমরা আলোচনা করতে তাহলে হবে স্যার জেনারেল ভাবে। সাবজেক্টিভ অবজেক্টিভ মধ্যে যদি হয় স্যার, 22 বছর বয়স, পিত্তথলিতে পাথর হয়েছে, ওজন হলো 52 কেজি, অসম্ভব সুন্দরী মেয়ে, রাজনৈতিক কারণে খুব ভীতি অবস্থায় আছে, খুব তীব্র ব্যথা হয় পেটের ডান দিকে এবং নিচের দিকে চলে আসে। স্যার এই যে অবস্থা নিয়ে আসলো, জি স্যার। তাহলে এই যে স্যার একটা চিন্তা করতেছে রাজনীতির কারণে কোনো ঝামেলা মনের মধ্যে, কষ্ট, হতে পারে কিন্তু স্যার। জি স্যার। মানে স্যার তার ব্যাড থিংকিং, আমরা তো সোরা তো জানি স্যার, ব্যাড থিংকিং থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে, তাই না? তাহলে সোরার যে থিংকিংটা, তার ইন্ডিভিজুয়াল যে বিষয়টা, দ্যাট ইজ সাবজেক্টিভ। এর ফলে যেগুলো হচ্ছে দ্যাট ইজ অবজেক্টিভ, যেটা শরীরে দেখা দিচ্ছে। মানে এক্সেলেন্ট। স্যার তাহলে সাবজেক্টিভিটি মানুষের কন্ডিশনের মধ্যে আমাদের আসতে পারে। হতে পারে, হতে পারে, হতে পারে। আমরা হানিম্যান স্যারের ল্যাঙ্গুয়েজ, তো এখানে উনি তো ল্যাঙ্গুয়েজ কথা বলে কম, কাজ বেশি ল্যাঙ্গুয়েজের। এজন্য উনি দুইটাতেই শেষ করেছেন। কিন্তু অন্যান্য ডক্টররা যখন এগুলোকে আরো ইন ডিটেল করেছেন, আমি যেতে থাকি, দেখেন স্যার ইনশাল্লাহ কমন পড়ে যাবে, ইনশাল্লাহ স্যার। যেমন আরেকটা জিনিস এখানে আমরা উল্লেখ করলাম, এটা একটু খেয়াল করবেন, জেনারেল সিমটম। জেনারেল সিমটম কোনগুলো? খুব সহজ। রোগী যখন বলবে আমি বা আমার, অল আর জেনারেল সিমটম। কি দিয়ে? আই দিয়ে সে উল্লেখ করবে। আই এম থার্স্টি, আই এম স্লিপি, আই হেট কোল্ড, আই লাইক কোল্ড। ঠিক আছে স্যার? আই হ্যাভ বার্নিং। আই দিয়ে যাবে, দ্যাট ইজ জেনারেল সিমটম। এই জেনারেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল। এবার আমরা মেন্টাল জেনারেলের ভিতরে ঢুকতেছি। জি স্যার। মেন্টাল চলে গেছে বোধহয় স্যার। না, প্রেজেন্টেশন ওই দিচ্ছি না স্যার, কারণ এইটার সাথে মিলতেছে না। ওইটা জাস্ট দুইটা অবজারভেশন ছিল। ওখানে অবজারভেশনটা ছিল হচ্ছে কাঞ্জিলাল স্যারের ক্লাসিফিকেশন, আর একটা অবজারভেশন না, ক্লাসিফিকেশন, আর একটা ছিল কেন্ট স্যারের ক্লাসিফিকেশন। এখন আমরা অল ক্লাসিফিকেশন থেকে স্কিপ করছি, এখন জেনারেল ক্লাসিফিকেশনে মানে রান করতেছি। ঠিক আছে মাহফুজ স্যার? থ্যাংক ইউ স্যার। জি স্যার। একটু আমার মনে হয় জটিল হচ্ছে, তবে আমরা শুনি। আর আরেকটু যদি নিজে প্র্যাকটিস করতে পারি, আমি বইয়ের রেফারেন্স দিয়ে দেব, তাহলে বিষয়টা সহজ হয়ে যাবে। আমার কামরুল স্যার কি আছে? কামরুল স্যার না হলে তো আমার ভালো লাগে না। হ্যালো। সে তো অনুপস্থিত থাকেন না, সবসময় উপস্থিতি থাকে। হ্যাঁ, এইটাই তো ব্যাপার। আচ্ছা যাক, তাহলে আরেকটু পরে দেখি, অপেক্ষা করি। আসলে পরে আমি এই যে সিমটমের যে বিষয়টা, মানে কোর যে বিষয়টা, অ্যানালাইসিসের যে বিষয়টা, অর্থাৎ ডোমিনেটিং যে বিষয়টা, সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি কামরুল স্যার আসে। অনার অফ কামরুল স্যার। জি। তাহলে আমরা একটু এগোতে থাকি স্যার, প্লিজ। এখন আমরা চলে এসেছি জেনারেল সিমটমে। জেনারেল, আবার জেনারেলকে আবার দুই ভাগ, খুব ইন্টারেস্টিং, দেখেন স্যার কাইন্ডলি। আমরা জেনারেলকে কি বলছি? যখন রোগী আই দিয়ে এক্সপ্রেশন করবে, আমি দিয়ে এক্সপ্রেস করবে, দ্যাট ইজ জেনারেল। বলতে হচ্ছে যে মেন্টাল সিমটম। তাহলে জেনারেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা মেন্টাল জেনারেল আর একটা ফিজিক্যাল জেনারেল। মেন্টাল সিমটমস আর ভেরি পিকিউলার, they really represent the patient, and for us homeopaths they assume great significance. If you do not touch the emotional heart of the patient, you do not get the simillimum. কি দারুণ একটা কথা বলছে, এটা বুঝছি নিশ্চয়। বাংলা করা লাগবে নাকি এর? জি স্যার, বাংলা করে দেন স্যার। আমি বুঝিনি স্যার। বাংলা করলে আসলে এই ফিলিংস স্যার আপনার ছাত্র হাজির। না, আমার ওস্তাদ কামরুল কামরুল সাহেব অপেক্ষায় ছিলাম। খালি লাইটটা বলেন স্যার বাংলাতে। তবে যারা মিস করেছেন, আমরা কিন্তু শুরু করেছি আজকে 19-এ শুরু করেছি। টাইম এইভাবেই শুরু হবে। এই 6টা ছাত্রদের এরকমই হয় বুঝছেন কামরুল স্যার। মেন্টাল সিমটম, মানে আমরা এখানে এখন কিন্তু করতেছি জেনারেল সিমটম। আমি আবার বলছি, জেনারেল সিমটম রোগী এক্সপ্রেস করবে কিভাবে? আই দিয়ে। আই এম থার্স্টি, আই এম স্লিপি, আই কি আই লাভ, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের আই দিয়ে।
ঠিক আছে, এইটাকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, এখানে ভাগ করছে, দ্যাট ইজ মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল। এন্ড মেন্টাল জেনারেলটা কি রকম? মেন্টাল জেনারেল বলা হচ্ছে যে মেন্টাল সিমটমস আর ভেরি পিকুলার। মেন্টাল সিমটম গুলো কিন্তু বেশ অদ্ভুত টাইপের হয়। দে রিয়েলি রিপ্রেজেন্ট দ্য পেশেন্ট। সে সত্যিকার ভাবেই রিপ্রেজেন্ট মানে উপস্থাপন করে দ্য পেশেন্ট, পেশেন্টকে উপস্থাপন করে, এন্ড ফর আস, এবং যারা হোমিওপ্যাথ তাদের জন্য দে অ্যাসিউম গ্রেট সিগনিফিকেন্স, মানে এগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করে, তাৎপর্য আছে। হ্যাঁ তাৎপর্যপূর্ণ ভাবে আমাদের সামনে উপস্থিত হয় এবং তাৎপর্য আছে। ইফ ইউ ডু নট টাচ, মানে আমরা যদি, ইফ ইউ, হোমিওপ্যাথদের বলা হচ্ছে ইফ ইউ ডু নট টাচ দ্য ইমোশনাল হার্ট অফ দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্টের ইমোশনের জায়গাটা যদি আমরা টাচ করতে না পারি, ইউ ডু নট গেট দ্য সিমিলিমাম। স্যার ইকবাল স্যার যেটা বলছিলেন ওই যে স্যার, তাহলে স্যার এইটা স্যার সাবজেক্টিভ সিম্পটম। দারুণ বলছে স্যার এটা। এখন ডক্টর কেন্ট কি বল, ডক্টর কেন্ট সেড that most of the disease originate in the mind and only recently so called modern medicine, ওটা দরকার নেই, মডার্ন মেডিসিন কি বলবে, হানিম্যান স্যার যে হোমিওপ্যাথি আবিষ্কার করেছিল, এটা সব সময় আমাদের মনে রাখা দরকার উনি কেন আবিষ্কার করেছিলেন। উনি কিন্তু অ্যালোপ্যাথ ডাক্তার ছিলেন, ভালো চিকিৎসা দিতেন, কিন্তু একই রোগী বারবার আসছিল। এই যে বারবার সে কেন আসতেছে, এই জায়গাটায় ফোকাস করি। এখন আমাদের হোমিওপ্যাথদের কাছেও কিন্তু একই রোগী বারবার আসতেছে, তার মানে কি আমার চিকিৎসা হচ্ছে না? অ্যালোপ্যাথের কাছে উনি তো ছিলেন, বারবার আসছিল, ওই জায়গাটা থেকেই তো হোমিওপ্যাথির উৎপত্তি হয়েছে, এই চিন্তা ভাবনা থেকে। তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু ভাবা দরকার যে কেন, ওই যে এখানে বলছে যে, বলতেছেন যে কেন্ট বলতেছেন যে ডিজিজ অরিজিনেট ইন দা মাইন্ড, মন থেকে মূলত রোগের উৎপত্তিটা হয়ে থাকে, যে সোরার যে কোর যে জায়গাটা বলা হচ্ছে যে ইকবাল স্যার আপনার জন্য এটা এইটুকু, ইকবাল স্যার আছে কিনা? পেপটিক আলসারস, আমার ইকবাল স্যার কে আছে? আচ্ছা, সবার জন্য ইকবাল স্যার লিখবে। আচ্ছা, পেপটিক আলসারস, হাইপারটেনশন, অ্যাজমা, মাইগ্রেন, হার্ট ডিজিজ এন্ড ভেরিয়াস আদার ডিজিজ। ভেরিয়াস হলে তার আদার হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, ভেরিয়াস আদার ডিজিজ ক্যান রেজাল্ট ফ্রম ইমোশনাল স্ট্রেস। এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারছি? আবার বলি, পেপটিক আলসার, পেপটিক আলসার, হ্যাঁ ইকবাল স্যারের জন্য পড়তেছি আমি আবার দ্বিতীয়বার। পেপটিক আলসার, hypertension, asthma, migraine, heart disease and various other diseases can result from emotional stress. ক্লিয়ার? তাহলে এখন বোঝা গেল যে শারীরিক যেটাই ইমোশন। জি স্যার। আফটার এ স্টাডি অফ 16 কেসেস অফ ক্যান্সার, ক্যান্সারের 16টা কেস স্টাডি করে দেখা গেছে, ডক্টর জেমস হ্যামিল্টন দেখছেন, a well-known oncologist মানে ক্যান্সার স্পেশালিস্ট যারা, found that in all cases there were psychological symptoms resulting from mental tension before the pathological development. তার প্যাথোলজি ডেভেলপমেন্ট করার আগেই তার কিন্তু সাইকোলজির সিমটমের রেজাল্টই মূলত এই প্যাথোলজি ডেভেলপ করেছে। they are grades as follows. আচ্ছা, এখন এই যে মেন্টাল এটাকে আবার গ্রেড করা হয়েছে, 3টা গ্রেড করা হয়েছে, খেয়াল করেন। তাহলে এখন আমরা পড়তেছি কি, এখন আমরা পড়তেছি জেনারেল সিমটমস। জেনারেল সিমটমস এর 2টা ভাগ হয়েছে, একটা মেন্টাল জেনারেল আর একটা ফিজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেলের 3টা পার্ট করা হয়েছে এবং সেটার আমি র্যাঙ্কিং অনুযায়ী বলতেছি। বলা আছে উইল অ্যান্ড ইমোশনস, রোগীর ইচ্ছা এবং তার যে ওই আবেগ, এটা হচ্ছে গ্রেড 1 এ থাকবে মেন্টাল জেনারেলে। সেকেন্ডলি থাকবে ইন্টেলেক্ট এন্ড আন্ডারস্ট্যান্ডিং, তার বুদ্ধিমত্তা এবং বুদ্ধির যে বিষয়টা এবং তার বোঝার অনুভূতি বা ক্ষমতা। থার্ড বলা হচ্ছে মেমোরি অর ড্রিমস। আচ্ছা, এই উইল মানে ইচ্ছাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল উইল আর একটা হচ্ছে ইন্টারনাল উইল।
এটা মানে বাহ্যিক ভাব, এগুলো ডিটেল করতে গেলে সে আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। আর যাক, ইন্টারনাল উইল মানে তার নিজস্ব, বলছে যে ইন্টারনাল উইল ইজ দ্য ডিপেস্ট এন্ড ক্যান নট বি অ্যাফেক্টেড বাই মেডিসিনস। আচ্ছা, ইন্টারনাল উইল গুলো কিছু কিছু জিনিস কিন্তু কখনো কখনো মেডিসিন টাচ করতে পারে না। আসলে কি মেডিসিন দিয়ে ক্যারেক্টার চেঞ্জ হয়? কয়জনের হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যে ক্রোধ বা আগুনের ছিল, এটা তিনি মুসলিম হওয়ার আগে ছিলেন যে রাগ, সেটা কি এক ধরনের রাগ? হওয়ার পরে কি তার রাগ কমে গিয়েছিল? সেই রাগটা কনভার্টেড হয়েছিল পজিটিভ সেন্সে। তো সুতরাং ফিতরাত, একে আরবিতে বলে ফিতরাত, হোমিওপ্যাথির বিষয় বলে আমরা ইন্ডিভিজুয়ালিটি বলতে পারি। আর হচ্ছে এই তো, তো এইটা আসলে চেঞ্জ করা অনেক স্যার, কঠিন। তারপর এই যে মানে স্টোরি তো চেঞ্জ হয় না, কিন্তু ডিজার চেঞ্জ হয়। বুঝছেন তারা? ডিজার চেঞ্জ মানে হয়। জি স্যার। ডিজার চেঞ্জ হয় এবং তার যে যেমন সে কাতরতা চেঞ্জ হয়। জি, 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 জি স্যার। হ্যাঁ। তো শুধু তাই না, বিদায় হাজার ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু বলেছিলেন যে বিষয়টা এরকম যে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে মানুষের ফিতরাত পরিবর্তন করা। কিন্তু আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা কোরআনের সংস্পর্শে এবং রাসূলের অনুসরণের মাধ্যমে তোমরা এইটা পরিবর্তন করতে সমর্থ হইছো। যাই হোক, তা আমাদের হোমিওপ্যাথির মেডিসিনটা কিন্তু এইসব জায়গায় অনেক কাজ করে। যেমন আসলাম স্যার সেদিন উদাহরণ দিচ্ছিলেন, একজন ফোন করে বলতেছে আমি কাল সকালে সুইসাইড করব। সে তার বন্ধুকে বলেছে। সে তার বন্ধু তাকে বলল, তুমি কাল সকালে সুইসাইড করবা, তুমি ডিসিশনটা একটুখানি চেঞ্জ করো একটা দিন। তো বললো ঠিক আছে। তখন তাকে কি হলো, অরাম সিএম খাওয়ানো হলো। তারপরে সে আত্মহত্যার জায়গা থেকে বেরিয়ে আসলো, স্বাভাবিক জীবনে ফিরে আসলো। ঠিক আছে, এই যে জায়গাটা, এই জায়গাটা তার কি স্যার? ডিজায়ার না স্যার? তার ইমোশনের জায়গাটা সে চেঞ্জ করলো নাকি জি জি মাহফুজ জি স্যার? জি। থ্যাংক ইউ স্যার। ওখানে তো স্যার আমি, এটা স্যার আমি বলছে আমি আত্মহত্যা করব। হ্যাঁ জি স্যার। স্যার ডিজায়ার এইটা বলতে যদি আমি একটু করে বলি স্যার। আমার এক হ্যাঁ, পেশেন্ট ছিল যে ওই দুধ দিয়ে সে দুধ তোর পছন্দ। দুধ তোর পছন্দ। মানে সে দুধ নাই বা তরকারি দিয়ে ভাত খাইছে। খাওয়ার পর যদি দুধ দেওয়া হয়, তার সাথে দুধ আনা হয়, সে আবার দুধ দিয়ে ওই তরকারি সম্পূর্ণ ভাত সে খাইতে পারে। কিন্তু চিকিৎসা দেওয়ার পর তার দুধের প্রতি তার আ ওই নাই, ডিজায়ারটা নাই। ডিজায়ারটা কমে গেছে। জি স্যার, জি স্যার। আর ইকবাল স্যার যে জায়গাটা বলতেছেন, আমরা অবশ্য ওই লেয়ার থেকে বেরিয়ে এসেছি। আপনি যেটা বলছেন ওইটাই হচ্ছে স্যার আসলে তার সাবজেক্টিভ সিম্পটম। ওই হানিম্যান স্যারের ইয়েতে যদি ধরি। জি স্যার। আচ্ছা, এবার আসি ড্রিম। আসলে ড্রিমের ইম্পর্টেন্স আছে কিনা? তাহলে আমরা এখানে আসলাম উইলের দুইটা ভাগ। একটা এক্সটার্নাল উইল আর একটা হচ্ছে ইন্টারনাল উইল। ইন্টারনাল উইলটা বেশি ডিপেস্ট লেভেলে। ইন্টারনাল উইলটা কখনো মানে এখানে বলা হচ্ছে যে মেডিসিন সেখানে টাচ করতে পারে না। ঠিক আছে? আ এখানে যদিও এরকম বলছে, চেঞ্জেবল অবশ্যই এই ধরনের ইয়ে কমেন্টস। এবার ড্রিম আসি। The dream should be inquired sincerely and politely. আচ্ছা যাক, এখানে বর্ণনা বেশ কিছু দিয়েছে। ড্রিম আমরা জানি যে ড্রিম হচ্ছে মানুষের অবচেতন মনের একটা উচ্ছ্বাস। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন এমনি ঘুমিয়ে থাকলেও তার কিন্তু শরীরে যে ইলেকট্রিসিটি বা কারেন্ট যেটাকে বলি, সেটা কিন্তু চলমান অবস্থায় থাকে। হ্যাঁ, এইটার সাথে এই যে এখানে বলা হিজ সাবকনসাস self can assert itself, and under such circumstances the veil is often lifted a little, so that we are able to apprehend in some degree the deep and hidden mystery. আসলে স্বপ্নের বিষয়টা তো এই নিয়ে একটা ক্লাস হওয়া উচিত, শুধু স্বপ্ন নিয়েই। এটা অন্যদিন দেখি যদি কখনো সুযোগ হয়, আমরা চেষ্টা করব। ফ্রয়েডের যে তত্ত্বটা আছে বা বিভিন্ন যে তারপর ইয়ের তত্ত্ব আছে, কি ইমাম গাজালির তত্ত্ব আছে স্বপ্নের, এগুলো নিয়ে একটা আলোচনা করা যেতে পারে। এটা অবশ্য আমার থেকে মনে হয় আব্দুল হান্নান স্যারই ভালো পারবে। তো যাই হোক, স্বপ্ন হচ্ছে মানুষের অবচেতন মনের একটা উচ্ছ্বাস। এইটা
তার অবশ্যই মেমোরি, এবং সাধারণত আমরা ধরে থাকি মেমোরি থেকে তার স্বপ্নটা আসে। তো এই জন্য স্বপ্নটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটা মেন্টাল জেনারেলের ভিতরে। ঠিক আছে, যেমন এখানে আবার অন্যভাবে বলছে, ইকবাল স্যারের যে কথা আবার ফিরে যাচ্ছি, the mental symptoms relating to the menses are very important. স্যার দেখেন, if a woman become anxious, irritable, suspicious, weepy before, during and after menses, it is considered an important symptom. ইকবাল স্যার, তার মেন্সটা তো একটা ফিজিক্যাল একটা ডিসচার্জ, তাই না স্যার? কিন্তু কিন্তু কি বলছে দেখেন স্যার, বলছে যে ইফ এ উইমেন বিকাম অ্যাংশাস, ইরিটেবল, সাসপিসিয়াস, উইপি বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার মেন্সেস। তাহলে বিফোর মেন্সেস, ডিউরিং মেন্সেস, আফটার মেন্সেসে যদি কোনো মহিলার তার অ্যাংশাসনেস, তার ইরিটেবিলিটি, তার সাসপিসিয়াসনেস, ওই সন্দেহ প্রবণতা ইত্যাদি ইত্যাদি, তারপরে কান্নার প্রবণতা ইত্যাদি যদি কম বেশি হয়, তাহলে সেই সিমটমটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু it is considered an important symptom. তাহলে মেন্সটা যখন হচ্ছে দ্যাট ইজ হচ্ছে স্যার অবজেক্টিভ, আর অন্য যে ঘটনাগুলো ঘটছে দ্যাট ইজ সাবজেক্টিভ। জি স্যার। আচ্ছা, এবার বলা হচ্ছে যে ফিজিক্যাল জেনারেল। ফিজিক্যাল জেনারেলের ভিতরে আমরা ডিটেইলে যাব না, আমরা উদাহরণ দিলে সহজে যাবে। ফর এক্সাম্পল, টাইম, টেম্পারেচার এন্ড ওয়েদার, রেস্ট, পজিশন, মেন্সেস ওই যে বাইরে যখন বেরিয়ে আসে, ডিসচার্জ, স্লিপ, ইমোশন, সাইট, এটসেট্রা। This refers to physical state which apply to the person as a whole. তার মানে এই বিষয়গুলো যেমন কি সময়, তাপমাত্রা, ওয়েদার, আবহাওয়া, রেস্ট নেওয়া না নেওয়া, কাজ বেশি করা কম করা, পজিশন, সে কোন পজিশনে শোয়, ঘুমায়, বসে, দাঁড়ায়, তারপরে বেন্ড করে নাকি পিছনে বেন্ড করে না ফরওয়ার্ড বেন্ড করে, তার কম হয় বা বেশি হয়, তার মেন্সেসের সময় তার কি কি ডিসচার্জ হয়, কেমন ডিসচার্জ হয়। এমনি ডিসচার্জ তো বিভিন্ন রকম হতে পারে, নাক দিয়ে হতে পারে, অরিফিস যেগুলো আছে শরীরের, তার ঘুম, ইমোশন, ঠিক আছে, এগুলো সবই ফিজিক্যাল জেনারেলের ভিতরে ফেলতেছেন। আচ্ছা, ডক্টর গিবসন রাইটস, there is one other general of the greatest them all, for it is created by whole. মানে জেনারেল বলতে মানে তার সম্পূর্ণ মানুষটাকেই সে চিহ্নিত করবে। আচ্ছা, তারপরে আসি, এর ভিতরে আসে যে মাঝখানে একটু পজ দেই স্যার। জি স্যার, বলেন স্যার। আমরা এখানে স্যার 39 জন আছি, 39 জনের মধ্যে 17 জন নারী, 39 সাথে 46 জন আছে। জি স্যার, বলেন। তাহলে দেখলাম স্যার 17 জন নারী আর বাকি সব পুরুষ, প্রায় 50% কাছাকাছি চলে আসছে, সমস্যা নাই, পজ দিলাম। জি স্যার, এই আপনাদের 17 জন নারী, মানে আস্তে আস্তে পার্সেন্টেজ বাড়তেছে মহিলা ডাক্তারের সংখ্যা, এই আর কি। জি স্যার, আমাদের কাছে সেদিন একজন ফোন দিয়েছে যে আপনার এখানে তো হোমিও হলের নাম মাহমুদা হোমিও হল, মাহমুদা আমার মায়ের নাম, তো মাহমুদ আহমেদ তাহলেই কোনো মহিলা ডাক্তার বসে? তাই আমি বললাম না, বসে না, আমি আসি একাই পুরুষ ডাক্তার। তো বলছে ও আচ্ছা, মহিলা রোগী ছিল তো তাই মহিলা ডাক্তার দেখাবো। তার মানে একটা জায়গা তৈরি হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আসি তার, আমরা এখন পড়তেছি কিন্তু কোনটা, ফিজিক্যাল জেনারেল। ফিজিক্যাল জেনারেলের ভিতরে আমরা চলতে থাকবো কি কি এর ভিতরে ইম্পর্টেন্ট বিষয়, দ্যাট ইজ জেনারেল মোডালিটিস। ফার্স্ট আসছে জেনারেল মোডালিটিস, অর্থাৎ অ্যাগ্রাভেশন এন্ড অ্যামিলোরেশন, ওয়েদার এন্ড ক্লাইমেট ইনফ্লুয়েন্স, তারপরে এক্সট্রিমস অফ টেম্পারেচার, ফুডস দ্যাট অ্যাগ্রাভেটেড, যে একটু আগে বলা হলে দুধ তার পছন্দ বা ভালো অবশ্য ডিজায়ারে অবশ্য যদি যাবো এটা, তারপরে পজিশন এটসেট্রা অ্যাজ দে এফেক্ট দ্য পেশেন্ট অ্যাজ এ হোল, যেটা একটা পেশেন্টকে মানে ইয়ে করে, ইফেক্ট করে। সেকেন্ডলি হচ্ছে স্যার 17 থেকে 18 জন হয়েছে, রানী ম্যাডাম এসছে। তারপরে আসি আমরা হাঙ্গার এন্ড থার্স্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল জেনারেলের ভিতরে। জেনারেল মডালিটিস এর ভিতরে গেল যে ওয়েদার, তারপরে টেম্পারেচার, ফুড, পজিশন,
ইত্যাদি। এবার আসছে হাঙ্গার অ্যান্ড থার্স্ট। ইট মাস্ট বি ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্যাট these factors do not belong to any particular organ but to the whole individual। বলছে যদিও এই যে খিদে, তারপরে পিপাসা, খাবার বা ইত্যাদি, এটা পার্টিকুলার কোনো অঙ্গের কোনো বিষয় না, কিন্তু যদি পেটে হয় বা যেখানে হোক না কেন, কিন্তু এটা টোটাল একজন মানুষকে, রোগীকে রিপ্রেজেন্ট করে তার অবস্থাটা। এটা আমরা পড়ছি এখন ফিজিক্যাল জেনারেল। এবার স্লিপটা ওকে ফিজিক্যাল জেনারেলে রাখছে এখানে। aggravation and amelioration in the general state in the relation of sleep, disturbance of sleep, অর্থাৎ স্লিপটাও খুব ইম্পর্টেন্ট এখানে। সেক্স, the sexual drive is one of the basic instincts which maintains the continuation of the trouble noticed before। আচ্ছা, এটা আমরা ডিটেল বর্ণনা তো আমরা জানি সবাই, যে সেক্স আসলে মানুষকে ড্রাইভ করে, হ্যাঁ, এবং খুব ইম্পর্টেন্ট ড্রাইভ করে। যেমন হচ্ছে, যেমন মাস্টারবেশন টেন্ডেন্সির একটা ব্যাপার আছে, হোমোসেক্সুয়াল টেন্ডেন্সি আছে। আরে মহিলা কিন্তু মহিলাকে ভালোবাসতে ইচ্ছা করে, পুরুষ পুরুষকে ভালোবাসতে ইচ্ছা করে। যদি এটা বিকৃত মানসিকতার একটা বহিঃপ্রকাশ, কিন্তু তার ভিতরে তো অবশ্যই হরমোনাল ইমব্যালেন্স আছে। হরমোনাল ইমব্যালেন্স আছে বলে তো এই এক্সপ্রেশনটা আসতেছে। মাস্টারবেশন সে কেন করতেছে? তার এই ধরনের ইচ্ছা আছে। সে সেলিবেসি কখন হয়? নিশ্চয়ই তার ভিতরে এক্সপ্রেশনটা আসে। এজন্য বলা হচ্ছে অ্যাগ্রাভেশন বিফোর, ডিউরিং এন্ড আফটার কৈশন। কৈশনের আগে, পরে বা কৈশন চলাকালীন সময় যদি ক্রাশ বৃদ্ধি হয়, দ্যাট ইজ কনসার্ন। অ্যাগ্রাভেশন ইন রিলেশন। যেহেতু সেক্সের বিষয়ে আসলো স্যার, এই ইদানিং আপনি ফেসবুকে দেখছেন স্যার কিরকম একটা বিকৃতি দেখছেন না? হ্যাঁ, দুইটা মেয়ে একটা ছেলে কিভাবে, এটাও তো একরকম সেক্সের বহিঃপ্রকাশ। স্যার ইদানিং কেন স্যার, আমি তো এটা বলি আজ থেকে 5000 বছর আগে লূত আলাইহিস সালামে যে জাতিকে ধ্বংসই করা দেয়া হয়েছে, ডেড সি বানাই দেয়া হয়েছে, পাহাড় উল্টে সাগর বানাই দেয়া হয়েছে, শুধুমাত্র বায়ু সেবনের কারণে। ঠিক আছে, এই বাংলাটা কেমন হলো বলেন তো? উন্নত মানের বাংলা বললাম তো। তাহলে aggravation in relation to menstrual cycle during pregnancy, মেনোপেজ ইত্যাদি ইত্যাদি, এগুলো খুব ইম্পর্টেন্ট। aggravation following suppression of sexual desire, enforced celibacy। আমরা তো দেখছি যে আমরা সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশনের কারণে, বিশেষ করে যাদের হাজবেন্ড প্রবাসে থাকে, এটা তো খুব কনসার্ন। হাজবেন্ড ওয়াইফ, ওই যে আপনি কামরুল স্যার একটা রোগীর কথা বা প্রায় আপনাকে বর্ণনা করে থাকেন, তাদের 12 বছর দেখা হয় না বা একত্রে থাকে না বা ইত্যাদি ইত্যাদি। সুতরাং এগুলো তার রোগ বৃদ্ধিতে, বিশেষ করে যেসব উইমেনদের ফাইব্রয়েড আছে, ফাইব্রয়েড, ঠিক আছে, বা টিউমার আছে ইউট্রাসে, বা ইউট্রাল বা ইউটিআই না, ইউটিআই না, ওই যে পিসিওডি, পিসিও, এটা যে কমপ্লেন বা প্রবলেম গুলো আছে, এগুলো কিন্তু সব সেক্সের সাথে ব্যাপকভাবে সম্পর্কযুক্ত। অ্যাবনর্মাল ইনক্রিজ অর ডিক্রিজ অফ সেক্সুয়াল ডিজায়ার, ওই যে নিম্ফোম্যানিয়া, স্যাটারিয়াসিস, খুব ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এগুলো। তো যদিও হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়, হরমোনাল কম বেশির কারণে হয়ে থাকে, এই জায়গাটা আমাদের কাজ করার জায়গা আছে। অনেক ক্ষেত্রে এরকম দুই একটা সিমটমই রোগীকে সিমিলিমাম না হলেও রোগীকে ইয়েতে পৌঁছে দেয়, মানে একটা ভালো জায়গায় পৌঁছে দেয়। ডিফিকাল্টিস ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টের সময় অনেক রোগী পেয়ে থাকেন আপনারা, তার ড্রাইনেস থাকে, তারপরে হচ্ছে পেইন থাকে, তারপরে পেইনফুল কৈশন ইত্যাদি ইত্যাদি। সেক্সটাকে আমরা কোথায় এখানে ধরা হয়েছে? ফিজিক্যাল জেনারেলের ভিতরে। মিনস্ট্রুয়েশন, দ্য মিনস্ট্রুয়েশন স্টেট ইজ জেনারেল, এটা জেনারেলের ভিতরে ধরা হয়েছে। তারপরে বলা হচ্ছে যে জেনারেল অ্যাগ্রাভেশন বিফোর, ডিউরিং এন্ড আফটার দি মেন্সেস। ঠিক আছে, মেন্সের আগে, পরে, মেন্স চলাকালীন সময়ে বৃদ্ধিটা খুব ইম্পর্টেন্ট। আর্লি, লেট আর এক্সেসিভ ফ্লো, মানে স্টেরিলিটির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। স্টেরিলিটির আরেকটা কি জানো ইংরেজি? বন্ধাত্বের ইনফার্টিলিটি। ও আচ্ছা, বয়স হয়ে গেছে তো মনে থাকে না তো। আর জি,
এখানে আপনার ইনফার্টিলিটি বা স্টেরিলিটির ক্ষেত্রে লক্ষ্য করেন যে মেন্স, আমি লক্ষ্য করছি মেন্সেস রেগুলারাইজেশন আর ইরেগুলারাইজেশনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বা সাপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে হরমোনাল ইমব্যালেন্সটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। আচ্ছা, নট অনলি দ্যাট, ক্যারেক্টার অফ মেনস্ট্রুয়াল ফ্লো কম বা বেশি বা ইত্যাদি বেশি ইম্পর্টেন্ট। যেমন সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেশনে আপনাকে ফাইব্রয়েডের সম্ভাবনা বেশি, আবার কি হয়, বাল্কি হয়ে যায়, ইউট্রাস বাল্কি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এই ক্ষেত্রে বেশ কিছু রোগী পাওয়া যায় দেখবেন। তো একটা রোগী আসছে যে এরকম ব্যাপার, তার ইউট্রাস বাল্কি আর দুই একটা ফাইব্রয়েড আছে। আমি ফাইব্রয়েডটা কি সেটা বোঝালাম, আর বাল্কিটা কখন। আমি বললাম যে আপনার যখন মেনোপেজ হয়ে যাবে ওইগুলো সব এমনি ঠিক হয়ে যাবে, নো সার্জারি নিডেড। ডাক্তাররা তার ভয়টাই দেখে একাগ্র অবস্থা করে ফেলেছে সার্জারি টার্জারি। এজন্য লক্ষ্য করা যায় যে যাদের বাল্কি ইউটেরাস আছে, ইভেন ফাইব্রয়েড আছে এবং ছোট সিস্ট বা ইত্যাদি এসব আছে, মেনোপজ হয়ে গেলে কমনলি এগুলো সাধারণত ঠিক হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আসে ডিসচার্জ, এনি কাইন্ডস অফ ডিসচার্জ যেগুলো আসে, ওডর অফেন্সিভ, তারপরে হচ্ছে অ্যাক্রিড অর ব্ল্যান্ড, তারপরে হচ্ছে এগুলো ফিজিক্যাল জেনারেলে। আচ্ছা, তারপরে আসে আপনার যে নেগেটিভ জেনারেলস। হ্যাঁ, বলা হচ্ছে, উদাহরণ বলা হচ্ছে যে ফিভার উইদাউট থার্স্ট, কোল্ডনেস উইথ অ্যাভারশন টু বিং কভার্ড, হাঙ্গার উইদাউট অ্যাপিটাইট। ঠিক আছে। তারপরে রিমোটয়েড আর্থ্রাইটিস নট অ্যাগ্রাভেটেড বাই কোল্ড। আচ্ছা, এই বিষয়গুলো বলা হচ্ছে যে নেগেটিভ জেনারেলস, ডিফারেন্ট টাইপের। অ্যাবসেন্স অফ সার্টেন স্ট্রাইকিং অর কাস্টমারি ফিচার্স of a disease may be a general symptom of a case. এবার আসছে প্যাথোলজিক্যাল জেনারেল। প্যাথোলজিক্যাল জেনারেল ভিতরে ব্লাড, সেপসিস, ক্যালকুলি। স্যার একটু আগে বলছিলেন এটা হচ্ছে বোগার বলছেন। Bogar in his book General Analysis lists a number of such conditions. ইকবাল স্যার, বোগার বলতেছেন যে এগুলো স্যার সব হচ্ছে প্যাথোলজিক্যাল জেনারেল সিম্পটম। হ্যাঁ, যেমন ব্লাড, সেপসিস, ক্যালকুলি, তারপরে হচ্ছে সিস্ট, এরিসিপ্লাস, ফাইব্রয়েড টিস্যু, হেমোরেজ, ব্লাডি ডিসচার্জ, মোটেল মানে জানি না, প্যাচি, এটা হলো মিউকাস সিক্রেশন, তারপরে হচ্ছে পাফিনেস, সোয়েলিং, টাইফয়েড স্টেটস, আলসারেশন, ভেসিকেলস, ব্লিস্ট মানে তো ফুসকা, ওয়ার্ডস, তারপর ফানজয়েড গ্রোথস, কন্ডাইলোমাটা, প্রাউড ফ্লেশ, তারপরে হোয়াইটনেস, ইয়েলো, এগুলোকে বোগার বলতেছে প্যাথোলজিক্যাল জেনারেল। আচ্ছা, এর ভিতরে আবার আসবে যেমন সাইডের ব্যাপার আছে, রাইট সাইড, লেফট সাইড ইত্যাদি, এগুলো আলোচনা করেছেন। এবার আসছে কনস্টিটিউশনালটা কি। কনস্টিটিউশনাল বলা হচ্ছে যে ইট ইজ অ্যান encompassing term quite inadequately understand. আসলে এগুলো এটা পুরোপুরি ভাবে বুঝে ওঠাটা বেশ ডিফিকাল্টি আছে। It covers not only the organic structure of the individual, for example obese, short, plethoric, sick. এখানে বলা আছে যে আমাদের একটা মানুষ মোটা আছে, পাতলা আছে, চিকন আছে, ডায়াবেটিস আছে, রিউমেটিক আছে, শুধু এটাই তার হচ্ছে কনস্টিটিউশন ক্যারি করবে না, বাট অলসো দি ইনস্টিংক্টস পার্সোনালিটি অফ দ্য পেশেন্ট, তার টোটাল যে পার্সোনালিটি আছে, যেমন সে সোবার, বেশ ভদ্র, মাইল্ড নেচারের, সেন্টিমেন্টাল বা রাগান্বিত, এই সব কিছু শারীরিক অবস্থা, মানসিক অবস্থা। এখানে বলতে অ্যাজ ওয়েল অ্যাজ মানে দুইটাই, the various characteristics of functional environment and factors and disease, তার ডিজিজ থেকে শুরু করে তার শারীরিক মানসিক সব কিছু মিলিয়েই মূলত তার কনস্টিটিউশন তৈরি হবে। তাহলে আমরা যে কনস্টিটিউশনাল মেডিসিনের কথা বলি, তাহলে এটা করতে হলে তার ফিজিক্যাল জেনারেল, মেন্টাল জেনারেল, অল শুড বি কনসিডারে আনতে হবে, সবকিছুই কনসিডারে
আনতে হবে, আনার পরে তখন আমরা ইয়ে করতে পারবো যে তার মূলত কনস্টিটিউশনটা কিরকম হবে। আচ্ছা, তারপরে অল্টারনেশন অফ ডেফিনিট এলিমেন্টস, এটা এখনো কিন্তু আমাদের ফিজিক্যাল জেনারেল চলতেছে। আচ্ছা, ফেরিংটন এর উদাহরণ দিচ্ছে যে হচ্ছে অল্টারনেশন হয়, অল্টারনেশন অফ ডেফিনিট এলিমেন্টস, বলা হচ্ছে যে alternation of definite elements belongs to the general class। এখানে বলা হচ্ছে যে হেডেক ইন উইন্টার, ডায়রিয়া ইন সামার, মানে উইন্টারে যদি হেডেক হয় শীতকালে, গ্রীষ্মে যদি আপনার ডায়রিয়া হয়, উইপিং অল্টারনেটিং উইথ লাফ, মানে অল্টারনেট করে যদি এরকম থাকে, এই সিম্পটম গুলোকে বলা হচ্ছে অল্টারনেশন অফ ডেফিনিট এলিমেন্টস। এখানে অবশ্য মেডিসিন গুলো স্পেসিফিক করে দেয়া যায়, যেমন বলা হচ্ছে যে হেডেক ইন উইন্টার, ডায়রিয়া ইন সামার, মানে উইন্টারে তার মাথা ব্যথা হয় এবং সামারে তার ডায়রিয়া হয়, অ্যালোসক্রেটিনা। তারপরে বলা হচ্ছে উইপিং অল্টারনেটিভ উইথ লাভ, মানে হাসে আবার কান্না, দুইটাই থাকে, দ্যাট ইজ ইগনেশিয়া। এই সিম্পটম গুলোতে বলা হচ্ছে অল্টারনেটিভ অফ ডেফিনিট এলিমেন্টস। আচ্ছা, এইবার সিম্পটমের যে ক্যাটাগরি, সেখানে বলা হচ্ছে যে পার্টিকুলার সিম্পটমস। পার্টিকুলার সিম্পটমস, particular symptoms are those which are related or referred to various parts or organs or functions of the body apart from the whole man। সমস্ত মানুষ থেকে তার বিভিন্ন অঙ্গে যে কোনো জায়গায়, স্পেসিফিক কোনো জায়গায় যে সিম্পটম গুলো পাওয়া যাবে, দ্যাট ইজ পার্টিকুলার সিম্পটম। তখন রোগী এই বর্ণনা যখন দেবে, পার্টিকুলার সিম্পটমে যখন রোগী বর্ণনা দেবে, তখন সে মাই বলে সম্বোধন করবে। মাই, এম ওয়াই, মাই, মাই মানে আমার। এর আগে আমি আরেক জায়গায় আই দিয়ে বলছিলাম, মনে আছে? কখন সে আই দিয়ে বলবে? জেনারেল সিম্পটমে। জেনারেল সিম্পটমে রোগী বর্ণনা করবে আই এম থার্স্টি, আই এম স্লিপি, আই এম হট, আই এম কোল্ড, আই হ্যাভ বার্নিং, ইত্যাদি ইত্যাদি। আর পার্টিকুলার সিম্পটমে রোগী মাই দিয়ে বর্ণনা করবে, বলবে মাই চেস্ট, মাই হেড, my knee, etc. The symptoms that cannot be explained are often peculiar। এগুলো peculiar তেমন একটা হয় না, মাঝে মধ্যে হতে পারে। তাহলে পার্টিকুলার অঙ্গে, স্পেসিফিক অঙ্গে, যেমন বলা যায় আই ফিল পেইন ইন দ্য রাইট আই, আই ফিল পেইন ইন দ্য রাইট আই, আমি ডান চোখে আমরা ব্যথা অনুভব করছি, মানে তার ডান চোখে ব্যথা। এটা হচ্ছে পার্টিকুলার সিম্পটমস। পার্টিকুলার সিম্পটমের আবার দুইটা ভাগ আছে, দ্যাট ইজ কমন এন্ড আনকমন। কমন এন্ড আনকমন। আমরা এখন যে বর্ণনা করে দিচ্ছি, সম্ভবত কেন্ট স্যারের দিয়ে যে ভাগটা, সেটা কমন এন্ড আনকমন। আচ্ছা, এখানে এই পার্টিকুলার সিম্পটমের কমন আনকমন দুইটারই কেন্ট স্যার যে ইম্পর্টেন্সটা বর্ণনা করেছেন, কেন্ট স্যার বর্ণনা করেছেন। কিভাবে বর্ণনা করতে গিয়ে উনি এটাকে তিনটা গ্রেডে হচ্ছে রূপান্তর করেছেন, যেটা আমরা কেন্ট রেপার্টরিতে পেয়ে থাকি। দ্যাট ইজ হাই গ্রেড পার্টিকুলারস, সেকেন্ড গ্রেড পার্টিকুলার, থার্ড গ্রেড পার্টিকুলার। হাই গ্রেড বলতে ফার্স্ট গ্রেড বলা হচ্ছে। যেমন বলা হচ্ছে যে those that are rare and unusual, for example inflammation without pain, ইনফ্লামেশন হয়েছে কিন্তু ব্যথা নেই, এটা ফার্স্ট গ্রেডের একটা পার্টিকুলার সিম্পটম। থার্স্ট উইদাউট ফিভার, জ্বর নেই কিন্তু তার পানি পিপাসা। আপনি একটুখানি 2-1 মিনিট আমার প্রিন্সিপাল ফোন দিয়ে আছে, প্লিজ। হ্যাঁ, একটু চালটা। এই সিম্পটমটা আমরা এখন দেখতেছি পার্টিকুলার সিম্পটম। হ্যাঁ, পার্টিকুলার কোন বিশেষ অঙ্গে বা ইত্যাদি। এখানে উদাহরণ দেয়া হলো, এগুলো ফার্স্ট গ্রেডে থাকবে। ইনফ্লামেশন উইদাউট পেইন, ঠিক আছে, ইনফ্লামেশন আছে কিন্তু ব্যথা নেই। তারপরে ইচিং অফ স্কিন উইদাউট ইরাপশন, ইরাপশন ছাড়াই স্কিন ইচিং হচ্ছে, এগুলো হাই গ্রেড। সেকেন্ড গ্রেড বলা আছে পার্টিকুলার সিম্পটম উইথ মার্কড মোডালিটিস, ঠিক আছে, মোডালিটি এই সময় হ্রাস হয়, এই সময় বৃদ্ধি হয়, এগুলো সেকেন্ড গ্রেড।
আর থার্ড গ্রেড তো একটু দুর্বল প্রকৃতি, যে নন ডেসক্রিপ্ট কমন সিমটমস উইদাউট এনি অ্যাপ্রিসিয়েবল মোডালিটি, মানে যে মোডালিটি হ্রাস বৃদ্ধি হয় সেগুলো মানে খুব একটা স্পষ্ট থাকে না। দে হ্যাভ এট বেস্ট সাম ডায়াগনস্টিক ভ্যালু বাট লিস্ট প্রেসক্রাইবিং ভ্যালু। এই থার্ড গ্রেডের সিমটম গুলো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ভ্যালু থাকে, কিন্তু প্রেসক্রিপশন করার ক্ষেত্রে ভ্যালুটা তাদের কম। এটা আমরা পড়লাম যে কেন্ট স্যারের যে ইয়ে করছে সেটাই। এইবার বলা হচ্ছে যে the particular symptoms are not considerable importance when qualified by location, sensation, modalities and concomitant। এটা আমরা পরে আসতেছি, যে বনি হোসেনের ইয়ে যখন আসবে তখন আমরা এটা পড়বো ইনশাআল্লাহ। এবার আসি পার্টিকুলার সিমটমের পরে আসি আমরা কমন সিমটম। কমন সিমটম বলা হচ্ছে কমন সিমটম আর দোজ হুইচ আর কমন টু এনি পেশেন্ট সাফারিং ফ্রম এ সার্টেন ডিজিজ অফ কমপ্লেন। একটা নির্দিষ্ট সমস্যা বা একটা ডিজিজে যখন সে ভোগে তখন ম্যাক্সিমাম রোগীর ভিতরেই বা পেশেন্টের ভিতরে এই সিমটম গুলো লক্ষ্য করা যায়, মানে এইটাই তার ক্যারেক্টার, মানে এইটাই রোগের ক্যারেক্টার বা ইত্যাদি। যেমন ভমিটিং ইন এ গ্যাস্ট্রোএন্টারাইটিস কেস, মানে তার গ্যাসের যদি সমস্যা থাকে সে বমি করবে। ব্লাড এন্ড মিউকাস ইন দা স্টুল ইন এ কেস অফ ডিসেন্ট্রি, আমাশয় হলে তার সাথে ব্লাড এন্ড মিউকাস থাকবে, এটা হচ্ছে কমন সিমটম। র্যাশ ইন মিজেলস, মিজেলস অর্থাৎ হাম হলে তার র্যাশ উঠবে লালচে, এটা হচ্ছে কমন সিমটম, ঠিক আছে। থার্স্ট ইন এ কেস অফ ফিভার, জ্বরের সময় তার পিপাসা থাকবে, এটা হচ্ছে কমন সিমটম। আচ্ছা, এটা মনে হয় ক্লিয়ার, বুঝে গেল স্যার? এইবার আসি কমন সিমটম পরে আনকমন সিমটম। নট কমন, ইনফ্রিকুয়েন্ট ইন এ কেস, নট কমন ইন এ ডিজিজ, কোন কেসের ক্ষেত্রে অথবা কোন ডিজিজের ক্ষেত্রে যেটা কমন নয়, যে পিকিউআরএস যেটা আমরা ধরি, we have seen that in every case of disease there are two groups of symptoms. Some symptoms are common to many cases in similar type, pathogenic symptom, আর দুই হচ্ছে some symptoms are different from others while sufferings from the same disease, মানে একই রোগে কিন্তু সাফারিংস করছে ভিন্ন ধরনের। This second group of symptoms are known as uncommon symptom, এইগুলোই হচ্ছে আনকমন সিমটম। অর্থাৎ যেগুলো হওয়া উচিত ছিল সেটা কমন, আর যেগুলো হওয়া উচিত নয় বা তার সাথে ম্যাচ করতেছে মিলতেছে না, দ্যাট ইজ আনকমন। এটা আমরা কমনলি জানি। এরপরে আমাদের ইকবাল স্যার প্রথমে বলছিলেন যে কমন সিমটম, আনকমন সিমটম উদাহরণ হচ্ছে হাই ফিভার উইথ রিফিউজাল টু আনকভার, প্রচুর জ্বর, ঠিক আছে, রিফিউজাল টু আনকভার, তার মানে কি সে গায়ে কিছু রাখতে চায় না, তাই তো। কোল্ড স্কিন উইথ অ্যাভারশন টু হিট এন্ড কাভারিং, তার চামড়া ঠান্ডা কিন্তু সে গরম চাচ্ছে না এবং গায়ে কিছু দিতেও চাচ্ছে না। ড্রপসি উইথ ইন্টেন্স থার্স্ট, তার ফুলে গিয়েছে কিন্তু প্রচুর পিপাসা আছে। ড্রপসি মানে শোথ, মানে পানিপূর্ণ। পালপিটেশন রিলিভড বাই এক্সারশন, তার মানে হাঁটা চলা নড়াচড়া করলে পরে তার পালপিটেশনটা কি হয়, রিলিফ হয়। এগুলো সব আনকমন সিমটম। এবার কনকমিটেন্ট সিমটম। কনকমিটেন্ট সিমটম এর আগে অনেক বর্ণনা করা হয়েছে, কেউ একজন বলেন হোয়াট ইজ কনকমিটেন্ট সিমটম? কামরুল স্যার বলেন। বেঞ্চের সাথে ব্রেস্টের ব্যথা, ব্রেস্টের ব্যথা বুঝিয়ে বলেন, বাংলায় বলেন। পেশেন্ট বলতেছে যখন তার মেন্স চলে শুরু হয় তখন তার বুকে অনেক, ব্রেস্টে অনেক ব্যথা করে, একসঙ্গে দুইটা কমপ্লেন থাকবে আর কি। তাহলে মেন্স কিন্তু ব্রেস্টে হয় না, মেন্স হয় স্পেসিফিক যে অর্গান থেকে
কিন্তু সেই সাথে তার বুকের ব্যথা, তাই তো, মানে ব্রেস্টে ব্যথা, এটার সাথে দূরতম সম্পর্ক আছে কিন্তু আপাত দৃষ্টিতে নিকটতম কোনো সম্পর্ক নেই, এটার সাথে এটা চলে আসে, এটা হচ্ছে কনকমিটেন্ট সিম্পটম। আরো অনেক ভাবে ব্যাখ্যা করা যায় বিভিন্ন ভাবে। এবার আমরা যাব একটা নতুন একটা সিম্পটম, এই সিম্পটমটা আমি কমই শুনছি কি শুনিনি, নতুন করে আজকে পড়লাম এটা। একে বনি হোসেন এই সিম্পটমকে বলতে গ্রান্ড সিম্পটমস। আপনারা যদি জেনে থাকেন আলহামদুলিল্লাহ, এর আগে গ্রান্ড সিম্পটমস, গ্রান্ড সিম্পটমস হচ্ছে কয়েকটা সিম্পটমের মূলত একটা সমন্বয়। বলা হচ্ছে যে লোকেশন মানে লোকালিটি, সেন্সেশন এন্ড কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন অফ অ্যাগ্রাভেশন এন্ড অ্যামিউলেশন অফ দ্য সিম্পটম, এইটার সমন্বয়ে যে সিম্পটম গুলো হবে দ্যাট ইজ গ্রান্ড সিম্পটম। বলা হচ্ছে যে লোকালিটি, দ্য পার্ট, অর্গানস অর টিস্যুস ইনভলভড ইন দ্য ডিজিজ প্রসেস, অর্থাৎ যে অর্গান এবং যে টিস্যু ডিজিজের সাথে যুক্ত, যে লোকালিটি, যে স্থানে হচ্ছে। সেন্সেশন, দ্য কাইন্ড অফ পেইন, কেমন ব্যথা হচ্ছে। এবার বলছে কন্ডিশন অফ অ্যাগ্রাভেশন, হ্যাঁ, এই সিম্পটম গুলোকে একত্রিত করে সেই সিম্পটমকে বলে গ্রান্ড সিম্পটম, এবং বনি হোসেন স্যার এই সিম্পটমটাকে ব্যাপকভাবে গুরুত্ব দিচ্ছেন প্যাথোফিজিওলজিক্যাল হিসাবে। এরপরে বলা হচ্ছে বনি হোসেন আরেকটা বলেছেন যে এই তিনটা সিম্পটমের সাথে যখন আরেকটা সিম্পটম যুক্ত করা হবে সেই সিম্পটম তখন হবে কমপ্লিট সিম্পটম। তাহলে এর আগে আমরা বললাম গ্রান্ড সিম্পটমের তিনটা উপাদান বনি হোসেনের ফর্মুলা, লোকালিটি, সেন্সেশন আর কন্ডিশন অফ অ্যাগ্রাভেশন এন্ড অ্যামিউলেশন অফ দ্য সিম্পটম। আবার বনি হোসেন এটাকে কমপ্লিট সিম্পটমে আখ্যায়িত করছেন। কমপ্লিট সিম্পটমে বলা আছে যে লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্ট, এইগুলোকে একত্রিত করে বলা হচ্ছে কমপ্লিট সিম্পটম। লোকেশন থাকবে, সেন্সেশন থাকবে, মোডালিটি থাকবে, কনকমিটেন্ট থাকবে। চারটা সিম্পটম যখন হচ্ছে অ্যাকর্ডিং টু ডক্টর জেটি কেন্ট, দ্য ক্যারেক্টারিস্টিক সিম্পটম দ্যাট কম্পোজ দ্য কমপ্লিট সিম্পটম consist of the general and particular characteristics of the patient। তবে এই সবগুলো যখন একত্রিত হবে এই সিম্পটম গুলো, তো বনি হোসেনের ফর্মুলা অনুযায়ী লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্ট, এটাকে বলা হচ্ছে কমপ্লিট সিম্পটম। এই জায়গায় কারো কোন কোশ্চেন আছে কিনা? এর আগে যেমন গ্র্যান্ড সিম্পটম, কমপ্লিট সিম্পটম, এটা মানে অনেকে নতুন শুনলেন, আমি নতুন ভাবে এগুলো পড়ছি, এগুলো শুনছি, কিন্তু এটা যে কমপ্লিট সিম্পটম, এটা যে গ্র্যান্ড সিম্পটম, এটা আমিও শুনলাম। আমাদের শ্রদ্ধেয় মহসিন স্যার একটা পেশেন্ট হ্যান্ডলিং করলেন। এই যে আমরা এতক্ষণ ধরে যে সিম্পটম গুলো শুনলাম বিভিন্ন ধরনের, অবশ্যই বোগার স্যার যেটা বলছেন এই ধরনের হবে, আবার শ্রদ্ধেয় হ্যানিম্যান স্যার বলছেন যে এভাবে চিন্তা করতে হবে, কারণ কেউ বোগার স্যার একভাবে চিন্তা করছেন, কেন্ট স্যার একভাবে দিচ্ছেন, কিন্তু আমাদের শ্রদ্ধেয় হ্যানিম্যান স্যার একভাবে চিন্তা। একটা পেশেন্ট, এই রোগিণীটার ডার্ময়েড সিস্ট হলো স্যার, তো আমাদের শ্রদ্ধেয় মহসিন স্যার এই রোগিণীর ইতিহাস সংগ্রহ করে অ্যালোপ্যাথিকে তারা বলে অপারেশন করে ফেলতে হবে, তারপর অপারেশন করা হলো, কিন্তু দেখা যায় গ্রোথটা আবার হয়ে যাচ্ছে। গ্রোথ হওয়ার পরে উনি সিমটম নিয়ে দেখলেন যে এই রোগিণী সিপিআর রোগিণী, তীব্র মাসিকের সময় ব্যথা, এবং উনি দিচ্ছেন 0203, এরপরেই প্রেগনেন্ট হয়ে গেছেন, তারপর সন্তান জন্ম হয়েছে। আমরা এতগুলো যে আলোচনা করলাম, এত সিমটম এবং খুবই গুরুত্বপূর্ণ, 83 থেকে শুরু করে 104 পর্যন্ত অর্গাননকে আপনি যেভাবে আজকে উপস্থাপনা করলেন স্যার, এখানে একটা প্রশ্ন করতে চাচ্ছি, এতগুলো কথা বললাম এই জন্য, তাহলে স্যার এতগুলো সিমটমের সাথে ঔষধের সম্পর্ক কি করবো স্যার? জি স্যার, কোশ্চেনটা খুবই এটা তো হচ্ছে আমরা তো পাজেল হয়ে যাবো, তাই না? এতগুলো সিমটম যদি আমরা কম্পেয়ার করতে যাই বা এর সাথে যদি ম্যাচ করতে যাই, ঠিক না স্যার? এটাই তো
এই জন্য স্যার প্রথমেই আপনি যেটা বলছিলেন যে আপনার অবজেক্টিভ আর সাবজেক্টিভ সিম্পটম, এখানে কিন্তু হানিম্যান স্যার কিন্তু হচ্ছে সাবজেক্টিভ সিম্পটমকে গুরুত্ব দিতে বলছেন, ঠিক আছে। যদি এটাকে আমরা ওই বিশ্লেষণ করি, যদিও তার ইনফার্টিলিটি বা ইত্যাদি, ঠিক আছে স্যার, বা ওই যে তার সিস্ট বা টিউমার, তার কারণটা কিন্তু স্যার ওই যে সিপিয়া রোগী কখন হয়, সিপিয়া তো আর হচ্ছে ফিজিক্যালে তার প্রকাশিত হয়, তার তো মেন্টাল লেভেলে আছে, যে তার হচ্ছে ওই যে ফ্যামিলি বা যে ডিসপেয়ার বা গ্রিফ, যে অ্যাভারশন, ফ্যামিলি মেম্বার, সিবলিং, ওয়াইফ, এই হাজবেন্ড ওয়াইফ উভয় ক্ষেত্রেই হতে পারে, এই যে জায়গাটা তার তৈরি হয়, সে যখন নিজেকে ডিটাচড ভাবে বা ইত্যাদি, এটা কিন্তু মেন্টাল থেকে। একটু আগে আমরা বলছি যে আমরা মেন্টাল কিন্তু তখন তার সংক্রমিত হয়ে তার ফিজিক্যালে, এই পয়েন্টটাই আমি আরেকবার একটু পড়ি স্যার, তাহলে সবার জন্যই সুবিধা হবে। বলা হচ্ছে the mental symptoms relating to the menses are very important. If a woman become anxious, irritable, suspicious, weepy before, during and after menses, it is considered an important symptom. ঠিক আছে স্যার? তাহলে স্যার প্রশ্ন হলো ডারময়েড সিস্টের মতন সিস্ট যার মধ্যে চুল থাকে, নখ থাকে, ওর বৃদ্ধি থামানো অনেক কঠিন, ওইটাকে সিপিএ দিয়ে রোধ করা হয়ে গেল। তাহলে এত বড় একটা মানে সাধারণত হোমিওপ্যাথরাও, এমনকি মহসিন স্যারও বলছিলেন এটাকে ভালো করা বেস্ট টাফ, কিন্তু উনি যখন ইতিহাসটা সংগ্রহ করলেন তখন উনি সিপিয়া দিলেন। আলহামদুলিল্লাহ, চমৎকার ভাবে কাজ করছে। এখন প্রশ্ন হলো স্যার, আমরা যদি ডারময়েড সিস্টকে ভালো করতে পারলাম, নখ চুল ভিতরে ডেভেলপ করতেছে, অপারেশন ছাড়া বিকল্প নাই, তাহলে কেন পিত্তপাথরি কিছু কাজ করতে পারি না? পিত্তপাথরি স্যার একেবারে কাজ করে না তা না স্যার, কিছু কিছু কাজ করে, কিন্তু আরেকটা ব্যাপার স্যার, লেভেলস অফ হেলথের একটা ব্যাপার আছে কিন্তু এই জায়গাটাই। যার ডায়মন্ড সিস্ট আপনার এই যে হলো ডিমিনিশ হলো, তার কিন্তু লেভেলস অফ হেলথের একটা ব্যাপার আছে, তার লেভেলস অফ হেলথ কিন্তু স্ট্রং ছিল এবং হাই লেভেলে ছিল, যার কারণে তার কিন্তু রেসপন্স পাওয়া গিয়েছে। তাছাড়া তার লেভেলস অফ হেলথ উইক হতো, তাহলে কিন্তু এই জায়গাটায় তার সম্ভাবনাটা কম ছিল, এই আর কি স্যার। আর পিত্তপাথরের যে বিষয়টা, এটা কিন্তু অবশ্যই লেভেলস অফ হেলথের একটা পর্যায়। আর পিত্তপাথরি এটার অ্যানাটমিটা ক্রিটিক্যাল স্যার, এখানে আসলে অ্যানাটমিটা ক্রিটিক্যাল, এবং যে প্রসেসে এটা গ্রো করে, এই গ্রোয়িং প্রসেসটাও ক্রিটিক্যাল। এবং এই গল স্টোনটা কিন্তু গ্রো সবার করে না, কারো কারো করে। সেই কারো কারো করে কারা, তাদের লাইফস্টাইল বা হিস্ট্রি দেখতে গেলে অবশ্যই এই ধরনের শকিং থাকতে পারে, তারপরে তার হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন থাকতে পারে, রাত জাগা থাকতে পারে, অ্যালকোহল থাকতে পারে। আমার তো মনে হয় রাত জাগাটাই সবচেয়ে বড় কারণ ইয়ের, আর অ্যালকোহল থাকলে কোনো কথাই নেই। তো সুতরাং তার লেভেলস অফ হেলথ সে তো নিজেই তো নষ্ট করে ফেলছে। এখন স্যার আরো প্রতিদিন যে রোগীগুলো আসে স্যার, সব তো ক্রনিক রোগী, সবাই দেখি রিপোর্টিল 05। আমি লোক কেন ওইটা ছাড়া তো স্যার ঘুমিয়ে কতদিন 22 বছর বয়স সেও রিপোর্টিল খায়, 30 রিপোর্টিল, আমার মতন 67-68 বছর সেও রিপোর্টিল, একটু সমস্যা পড়ে গেল, এবং মাসের পর মাস। স্যার এই রিভোটেলের আমি একটা এক্সপেরিমেন্ট করছি, বলবো স্যার? কিন্তু আমি একটু ভয় পাচ্ছি আবুল কাসেম স্যার যুক্ত হয়েছে তাই। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আবুল কাসেম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাগ্য ভালো যে আপনি এতক্ষণ ছিলেন না। আমি ঢোকার জন্য চেষ্টা করছি, কিন্তু কি কারণে যেন হয়নি। সিম্পটম নিয়ে আলোচনা করছি তো খুব। জি স্যার। তো জি স্যার, এই স্যার আপনার প্রেসক্রাইব করা বই স্যার, কেস পারসিভিং নো দাইসেলফ, এলএম খান। হ্যাঁ, খুব দারুণ বই। জি স্যার। তো এই রিপোর্টে আমি দেখছি আপনি 100 ml পানির ভিতরে রিপোর্টেল 4 ভাগের 1 ভাগ বা হাফ ওটা ভিজায় রেখে পোটেন্টাইজ মানে করে শেক করে ইয়ে করেন, আশা করি উপকার পাবেন ইনশাআল্লাহ। এটাকে কি বলে? এটাকে হোমিওপ্যাথি নাকি প্যাথি, এটা বলেন তো? এটা কি আইসোপ্যাথি না স্যার? আইসোপ্যাথি।
এটা অর্গাননে আছে এটা। জি স্যার, সম্ভবত 290 নম্বর না স্যার, এটা সম্ভবত। নাম্বারটা মনে নাই, না মনে হয় ওদিকে হবে না। ও আচ্ছা আচ্ছা, জি আইসোপ্যাথি। তো এটা আমি কিন্তু স্যার এটা ব্যবহার করে মনে হচ্ছে যেন ফল পাওয়া যাচ্ছে। জি স্যার। আচ্ছা, 7:30 বেজে গেছে স্যার, শেষ করবো না আরো একটু রান করবো আব্দুল হান্নান স্যার? ব্যথা হয়েছে, ডিসকালারেশন হয়েছে ইত্যাদি অবজেক্টিভ সিম্পটম। তারপরে আমরা দেখছি জেনারেল সিম্পটম। জেনারেল সিম্পটম আমরা বলছি এখানে যেটা বলা হয়েছে যে আই দিয়ে যখন সে বা মাই দিয়ে যখন সে চিহ্নিত করবে আই এম থার্স্টি, আই এম স্লিপি, দ্যাট ইজ জেনারেল সিম্পটম। জেনারেল সিম্পটমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, মেন্টাল জেনারেল আর একটা ফিজিক্যাল জেনারেল। মেন্টাল জেনারেলের ভিতরে মানসিক ভাবে যে বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এটা বলে ডক্টর কেন্ট বলেছেন, ডক্টর হ্যামিল্টন বলেছেন, এবং এটাকে আবার তিনটা লেয়ারে রাখা হয়েছে। একটা উইল এন্ড ইমোশন, আর একটা হচ্ছে ইন্টেলেক্ট বা আন্ডারস্ট্যান্ডিং, আর একটা হচ্ছে ড্রিমস বা মেমোরি। তা উইলের ভিতরে আবার দুইটা ভাগ করেছে, একটা এক্সটার্নাল উইল আর একটা ইন্টারনাল উইল। আর ড্রিমটা তো আমরা জানি, আর আমাদের হচ্ছে অবচেতন মনের একটা অনুভূতি, সেটা প্রকাশিত হয় ভিন্নভাবে। এটা একটা মেমোরির একটা অংশ বলা যায়। আচ্ছা, এবার ফিজিক্যাল জেনারে যে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে যে টাইম, স্লিপ, ইমোশন, সাইট ইত্যাদি ইত্যাদি, এগুলো ফিজিক্যাল জেনারেলের ভিতরে পড়বে। আর ফিজিক্যাল জেনারেলের ভিতরে আরো যেগুলো আছে, যেমন জেনারেল মডালিটিস, ওয়েদার, ক্লাইমেট ইনফ্লুয়েন্স করে, ফুড অ্যাগ্রাভেশন হয়, বা হচ্ছে পজিশনে তার অ্যাগ্রাভেশন হয়, অ্যামিলেশন হয়। তারপরে তার হাঙ্গার এবং থার্স্ট, অর্থাৎ তার খিদে এবং পিপাসা, খিদে এবং পিপাসা এটা ফিজিক্যাল জেনারেলের ভিতরে। স্লিপ, তার ঘুমটা কিরকম হয়, এটা ফিজিক্যাল জেনারেলে। সেক্স, সেক্সুয়াল ডিজায়ার, অ্যাগ্রাভেশন ডিউরিং কয়শন, বিফোর কয়শন, আফটার কয়শন, ইরেকশন, পেইন বা ইত্যাদি ইত্যাদি যদি হয়ে থাকে, সেটাও হচ্ছে ফিজিক্যাল জেনারেলের ভিতরে পড়তেছে। মেনস্ট্রুয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট। ডিসচার্জ, এনি কাইন্ডস অফ ডিসচার্জ, এটা বিশেষ করে আমরা যদি কেউ ক্রনিক ট্রিটমেন্ট করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু একটা ডায়রিয়া হচ্ছে আপনার ওষুধ খাওয়ার পরে, বা এনি কাইন্ডস অফ ডিসচার্জ, নোজ নেজাল ডিসচার্জ হচ্ছে, ক্রয়জা, এগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে নেগেটিভ জেনারেল। নেগেটিভ জেনারেল মানে যেটা মিলছে না, ফিভার উইদাউট থার্স্ট, কোল্ডনেস উইথ অ্যাভারশন টু বিং কভার্ড। তারপরে হচ্ছে প্যাথোলজিক্যাল জেনারেল। প্যাথোলজিক্যাল জেনারেলে আমরা এখানে 17টা লিস্ট দেওয়া হয়েছে। বোগার স্যার তার যে বই আছে জেনারেল অ্যানালাইসিস বইয়ে 17টা বলেছেন প্যাথোলজিক্যাল জেনারেল। তারপরে আমরা দেখেছি যে হচ্ছে কনস্টিটিউশন। কনস্টিটিউশন বলতে একজন মানুষ মোটা বা চিকন, শর্ট বা প্লেথরিক, সিক, ডায়াবেটিক, রিউমেটিক, এটাই কিন্তু কনস্টিটিউশন না। এটার সাথে তার যে মানসিক অবস্থা, মেন্টাল অবস্থা, মানসিক ভাবে কি থিঙ্কিং বা ইত্যাদি কোন অবস্থা ক্যারি করতেছে, এই দুইয়ের সমন্বয়ে যখন একটা কমপ্লিট প্যাকেজ হবে, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল সিম্পটম। তারপরে হচ্ছে অল্টারনেশন অর ডেফিনিট এলিমেন্টস, অল্টারনেট যদি করে সেই সিম্পটমটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন হেডেক ইন উইন্টার, ডায়রিয়া ইন সামার, এক এক সময় এক একটা হয়। এগুলো, এটা একটা ইম্পর্টেন্ট সিম্পটম, এটাকে সিম্পটমকে বলা হয় অল্টারনেশন এন্ড ডেফিনিট এলিমেন্টস। তারপরে আসছে আপনার পার্টিকুলার সিম্পটম। পার্টিকুলার সিম্পটমের ক্ষেত্রে ব্যক্তির নিজস্বতা, ভিতরে যে সিম্পটম গুলো থাকবে, এবং ব্যক্তি এক্সপ্রেস করবে মাই দিয়ে। ব্যক্তি বলবে আই এবং মাই দিয়ে, মাই হেড, মাই নি, আই ফিল পেন ইন দ্য রাইট আই, পার্টিকুলার, এবং পার্টিকুলার অঙ্গে মূলত তার এইগুলো দেখা দেবে। এবং এইটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন হাই গ্রেড পার্টিকুলার, সেকেন্ড গ্রেড পার্টিকুলার, থার্ড গ্রেড পার্টিকুলার। এখানে হাই গ্রেড এবং সেকেন্ড গ্রেডকে মূলত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো। হাই গ্রেডের বলতে যেমন বলা হচ্ছে যে স্কিন ইচিং হচ্ছে কিন্তু কোনো ইরাপশন নেই, ঠিক আছে, ইনফ্লামেশন আছে কিন্তু পেইন নেই, এগুলো হাই গ্রেড। সেকেন্ড গ্রেড হচ্ছে পার্টিকুলার সিম্পটম উইথ মার্কড মডালিটিস, মানে তার পার্টিকুলার যে সিম্পটম পাচ্ছি, স্পেসিফিক সিম্পটম, এবং সেটা যে মডালিটিসটা সকালেই বাড়তেছে বা 11টায় বাড়তেছে বা দ্বিপ্রহরের পরেই বাড়তেছে, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তারপরে আমরা দেখেছি যে
নতুন একটা বিষয় আমরা দেখেছি। না, তারপরে দেখছি কমন সিমটম। কমন সিমটম মানে যেটা হলে যেটার সাথে থাকবেই, ঠিক আছে। যেমন যদি তার অ্যাসিডিটি সমস্যা থাকে, তার ভমিটিং টেন্ডেন্সি বা নোজিয়া থাকতে পারে, এটা যেমন ইম্পর্টেন্ট ব্যাপার। যদি তার ডিসেন্ট্রি থাকে তাহলে তার ব্লাড এবং মিউকাস থাকতে পারে। যদি তার হাম হয় তাহলে তার র্যাশ উঠবে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, ইয়ে কমন ব্যাপার, একটার সাথে আরেকটা হবে, এগুলোকে বলা হয় কমন সিমটম। এরপরে আমরা এসেছি বনি হোসেনের না, তারপরে এসে আনকমন সিমটম। আনকমন সিমটম মানে তো একটু যে পিকিউআরএস পড়েছি, এটা আমরা বর্ণনা করতেছি না। তারপরে আমরা পেয়েছি যে বনি হোসেনের দুইটা সিমটম, একটা গ্রান্ড সিমটম আর একটা হচ্ছে, এটা দিয়ে আমরা শেষ করেছি সম্ভবত, গ্রান্ড সিমটম আর একটা কমপ্লিট সিমটম। গ্রান্ড সিমটমের ভিতরে তিনটা ইনগ্রেডিয়েন্টস, মানে তিনটা উপাদান, ইনগ্রেডিয়েন্টস হবে না এখানে, তিনটা। একটা হচ্ছে লোকালিটি, আর একটা সেন্সেশন, আর একটা কন্ডিশন অফ অ্যাগ্রাভেশন এন্ড অ্যামেলিওরেশন। লোকালিটি, সেন্সেশন আর কন্ডিশন অফ অ্যাগ্রাভেশন। আর কমপ্লিট সিমটমের ভিতরে যেটা বনি হোসেন স্যার বলছেন, দ্যাট ইজ লোকেশন, সেন্সেশন, মোডালিটি, কনকমিটেন্ট। আমরা এই পর্যন্ত এসেছিলাম। আজকে পর্যন্ত আরো বাকি আছে, আর একটা ক্লাস লাগবে মনে হচ্ছে এখানে রেস্ট অফ গুলো বর্ণনা করতে এবং ওগুলো সামারাইজ করতে। এখনো অনেকগুলো সিমটম আছে, প্রায় এখনো 30-35টা সিমটম আছে। তো যাই হোক, তো এটা সিমটম অনেকগুলোই পড়া হয়েছে, তবে গুরুত্বপূর্ণ সেইটাই যদি আমি উদাহরণ বলতে চাই, যেমন এখানে যদি আমরা কামরুল স্যারকে চিহ্নিত করি, কামরুল স্যারের ক্যারেক্টারে আমি লক্ষ্য করছি এ পর্যন্ত এই 5 বছরে যে উনি খুব পাঞ্চুয়াল, ক্লাসে উপস্থিত থাকেন।